আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের সাম্প্রতিক সময়ের কিংস পার্টি বলে পরিচিত এনসিপি। তো সেই এনসিপিকে মনে করা হতো মূলত জামাতের একটা বি টিম। জামাত কখনো সেটা প্রকাশ্যে বলেনি বা এনসিপি সেটা কখনো স্বীকার করেনি, কিন্তু আমরা বুঝতে পারতাম, সবাই বুঝতে পারতাম যে শিবির এবং তাদের অন্যান্য যে অঙ্গ সংগঠন, এই অঙ্গ সংগঠনগুলোর সাবস্টিটিউট হিসেবে তারা একাধিক সংগঠন বিভিন্ন নামে এ বি সি প্ল্যান অনুযায়ী তারা তৈরি করে রেখেছিল এবং সেগুলো এখনো চলমান। দ্বিতীয়ত, জামাতের মাস্টার প্ল্যান অনুযায়ী তাদের একটা বিরাট গুপ্তচর বাহিনী রয়েছে, যারা ভোল পাল্টে পোশাক পাল্টে বিভিন্ন সংগঠনের মধ্যে লুকিয়ে আছে। বিএনপির মধ্যে আছে, আওয়ামী লীগের মধ্যে আছে, এবং এটা আমরা কল্পনা করতাম, সন্দেহ করতাম, কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর যেভাবে ছাত্রলীগের পেটের মধ্য থেকে, আওয়ামী লীগের পেটের মধ্য থেকে জামাত বের হয়ে এলো এবং জয় বাংলা থেকে রাতারাতি যেভাবে নারায়ে তাকবীরে তারা নিজেদের স্লোগানকে রূপান্তরিত করলো, তাতে করে আসলে আমাদের যে বিস্ময়, আমাদের যে অবাক হওয়া, এটা অতীতের যে কোনো সময়ের চাইতে এটি আরো বেশি সীমা অতিক্রম করলো। এখন জামাত সম্পর্কে আমাদের যে চিন্তা এবং চেতনা, সেটা হলো এই দলটি সব কিছু করতে পারে। তাদের বুদ্ধি আছে, তাদের কৌশল আছে, তাদের ডেডিকেটেড নেতাকর্মী রয়েছে যারা দলের জন্য প্রাণ দেবে এবং দলের জন্য সব কিছু করতে পারে। তারা যদি বলা হয় যে ঠিক আছে, এখন তোমরা 50 জন ছেলে সব কিছু ত্যাগ করে দিল্লি চলে যাও, সেখানে গিয়ে শেখ হাসিনার আশেপাশে থাকো এবং শেখ হাসিনার বিশ্বাস অর্জন করে ওখান থেকে প্রতিদিন তথ্য এবং ডাটা পাঠাতে থাকো, অনেকটা রোবটের মতো করে। তো যেভাবে সোলানার, যে আমাদের একটা রোবট যেটা মঙ্গল গ্রহে পাঠানো হয়েছে, ও যেভাবে মঙ্গল গ্রহের তথ্য নাসাকে পাঠায়, এভাবে বিএনপির মধ্যে, আওয়ামী লীগের মধ্যে, ডক্টর মোহাম্মদ ইউনূসের আশেপাশে এনসিপির মধ্যে অসংখ্য জামাতরূপী সোলানার রোবট রয়েছে। ফলে জামাতকে আসলে সবাই ভয় পাচ্ছে, এমনকি জামাত নিজেরাও নিজেদেরকে ভয় পাচ্ছে। এটা হলো রূঢ় বাস্তবতা। আর সেই বাস্তবতার প্রেক্ষিতে 2025 সনের অক্টোবর মাসের শেষ সপ্তাহটি জামাতের জন্য নানা কারণে একেবারে একটা ক্রিটিক্যাল মোমেন্ট হয়ে দেখা দিয়েছে। জামাতের সঙ্গে বিএনপির সংঘাত, সংঘর্ষ, মতদ্বৈততা, এটি একেবারে রীতিমতো প্রকাশ্য। ঢাকা শহরে যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন জামাত এবং বিএনপির, তাদের মধ্যে প্রায় বাকযুদ্ধ হচ্ছে, মনস্তাত্ত্বিক যুদ্ধ আরও প্রবল। বিএনপি মনে করছে জামাত ক্ষমতায় চলে যেতে পারে, জামাত মনে করছে বিএনপিকে কোনো অবস্থাতেই ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। গ্রামে গঞ্জে টুকটাক না, বেশ বড় সড়ো মারামারি হচ্ছে বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে। এর বাইরে অন্য যে সকল ইসলামপন্থী দল গ্রুপ রয়েছে, বিশেষ করে যারা মাজারপন্থী, ভাববাতি, লালনপন্থী, তাদের সঙ্গে জামাতের একেবারে রীতিমতো যুদ্ধাবস্থা। এবং যে সকল সুফিবাদের প্রচারক গত কয়েক বছর ধরে জামাতকে প্রমোট করেছিল, কিংবা যে সকল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জামাতকে এই গত 10-12 বছর ধরে প্রমোট করেছিলেন, যেমন কাদের সিদ্দিকী, তারপর সে ফরহাদ মাজাহার, এ সকল মানুষ এখন জামাত থেকে 133 মাইল দূরে অবস্থান করছে এবং প্রকাশ্যে জামাতের বিরুদ্ধে যাচ্ছে তাই বলার চেষ্টা করছে। এবং সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস এমনি খুব ধীর স্থির প্রকৃতির মানুষ। তিনি এবং সেনাপ্রধান যেভাবে জামাতকে বিশ্বাস করেছিলেন এবং যেভাবে জামাতের সঙ্গে একটা দহরম মহরম সম্পর্ক গড়ে তুলেছিলেন, জামাতকে অলি আল্লাহ, গাউস কুতুব, পীর মাশায়েখদের দল হিসেবে মনে করতেন যে এই দলের প্রতিটি নেতাকর্মী কোরআন এবং হাদিস অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে। তাদের সেই
দৃষ্টিভঙ্গি এখন কোন পর্যায়ে আছে, আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূস অথবা জনাব ওয়াকারুজ্জামান যিনি সেনাপ্রধান, তার বুকে একটি স্টেথোস্কোপ, যেটা যে বুকের যে বা পেটে লাগিয়ে ডাক্তাররা দেখে হার্টবিট কেমন হচ্ছে, পেটের মধ্যে গুড়গুড়ানি কেমন হচ্ছে, তো এরকম একটা যন্ত্র যদি তাদের কানে লাগিয়ে বা আপনার কানে লাগিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার আপনজন, এবং জনাব ওয়াকারুজ্জামান এবং তার আপনজন এদের বুক এবং পেট পরীক্ষা করেন, তাহলে আপনার কান ব্রাস্ট হয়ে যাবে। তাদের ওই হৃদয়ের ভিতর থেকে, মানে বুকের ভিতর থেকে, পেটের ভিতর থেকে যে শব্দ হবে জামাত সম্পর্কে, আপনি খালি মুখে বলবেন জামাত, আর সঙ্গে সঙ্গে তাদের শরীরের মনে যে প্রতিক্রিয়া দেখা দেবে, ওই শব্দ শুনলে আপনার জ্ঞান হারানোর সম্ভাবনা তৈরি হয়ে যাবে। তো এই যে জামাতের যে রূপান্তর, জামাতের যে বাস্তব অবস্থা, এই বাস্তব অবস্থার প্রেক্ষিতে তাদের যে বি টিম বলেন, সি টিম বলেন, যেটা এনসিপির সঙ্গে যুক্ত ছিল এবং এনসিপির ফ্রন্টিয়ার লাইনে যাদেরকে রাখা হয়েছিল বা যারা আছেন, তারা এখন জামাতকে রীতিমতো অস্বীকার করছেন এবং জামাতের বিরুদ্ধে যে সকল কথাবার্তা বলছেন, এই সকল কথাবার্তা বিএনপি কখনো বলেনি। সম্প্রতি এনসিপির একজন শীর্ষ নেতা বা নেত্রী তারা বলার চেষ্টা করেছেন প্রকাশ্যেই যে জামাত হলো আওয়ামী লীগের মতোই একটা দল, কেবলমাত্র যদি জামাত এবং আওয়ামী লীগকে দেখতে হয় তাহলে একটি মুদ্রা, আমাদের দেশে যেমন 5 টাকার মুদ্রা আছে, 1 টাকার মুদ্রা আছে, এরকম একটা মুদ্রা, এপিট আর ওপিট, একদিকে চাঁদতারা অন্যদিকে শাপলা, বা একদিকে শাপলা অন্যদিকে অন্য কিছু। তো এইভাবে আসলে এনসিপির যারা নেতা নেত্রী তারা জামাতকে তুলনা করছে আওয়ামী লীগের সঙ্গে। এখন আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখবেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তার অন্তর থেকে বলে থাকুন কিংবা ক্ষোভের বশে বলে থাকুন বা যেভাবেই বলে থাকুন না কেন, তারা সঠিক এবং সত্য কথাটি বলেছেন এবং তারা যদি এই বিষয়টা মেনে নিয়ে নিজেদেরকে সংশোধন করেন বা জামাতের সঙ্গে কিভাবে ডিল করতে হবে, জামাতকে কিভাবে বন্ধু বানাতে হবে, অথবা জামাতের সঙ্গে কিভাবে প্রতিযোগিতা করতে হবে, কিংবা জামাতের সঙ্গে কিভাবে শত্রুতা করতে হবে, এই কৌশলগুলো রপ্ত করেন, তাহলে আর জনাব মিয়া গোলাম পারওয়ার, জামাতের সেক্রেটারি জেনারেল, তাকে কষ্ট করে মঞ্চে উঠে যেভাবে বোঝাতে হয়েছে যে জামাতের সঙ্গে যদি তোমাদের প্রতিযোগিতা করতে হয় তাহলে আরো বহু দূর, বহু পথ তোমাদেরকে পাড়ি দিতে হবে, বহু সময় তোমাদেরকে পার করতে হবে, অন্যথায় জামাতের সঙ্গে কোনো অবস্থাতে তোমরা প্রতিযোগিতায় পারবে না। তো এনসিপি যারা নেতৃবৃন্দ, যারা জামাতকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করেছেন, তারা যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগ এবং জামাতের শ্রেণী চরিত্রটা বিশ্লেষণ করেন এবং দেখেন যে তারা কি করেছে অতীতে বিভিন্ন সময়টিতে, তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা কত সঠিক, রাগের বশে হোক কিংবা অভিমানের বশে হোক, কতটা সঠিক কথা বলেছেন। যারা এই মুদ্রা এপিটোপির জামাত এবং এনসিপি মনে করেন, তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আজ থেকে 1 বছর আগে আমি এই ইউটিউব চ্যানেল যারা দেখেন, আমি তাদেরকে বলেছিলাম কয়েকটি কথা। আগামীতে যে রাজনীতির সমীকরণ আসছে, সেই সমীকরণে সবার আগে বিপদে পড়বে জামাত। আমি জামাতের সঙ্গে আমার কখনো শত্রুতা ছিল না, বরং বন্ধুত্ব ছিল এবং সেই বন্ধুত্বটা নষ্ট হয়নি। জামাতের কে কি মনে করলেন বা করলেন না, ডাজ নট ম্যাটার। আমি যেভাবে আমার কথা বলে আসছি সে 2009 থেকে আজ অবধি, ওভাবেই আমি এখনো বলে যাচ্ছি। এর মধ্যে বহু মানুষ নতুনভাবে বন্ধু হয়েছে, শোভার্থী হয়েছে, বহু মানুষ চলে গেছে। জামাতের অনেকে হয়তো 2012-13 বা 16-17 বা 23-24 যেভাবে আমি কথাবার্তা বলেছি তাদের খুব ভালো লাগতো। এখন আমি যে কথাগুলো বলছি হয়তো তাদের অনেকের খারাপ লাগে, কিন্তু এটাই বাস্তব যে 1 বছর আগে আমি বলেছিলাম জামাত সবার আগে বিপদে পড়বে। এখন দেখুন, সবার আগে বিপদে তারা পড়ে গেছে। এই মুহূর্তে তাদেরকে ট্রাস্ট করে, বিশ্বাস করে, ডিপেন্ড করে বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল নেই। তো এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষের সবার আগে দরকার বন্ধু। টাকা না, পয়সা না, অস্ত্র নয়, বাড়ি গাড়ি কোনো কিছু নয়, সবার আগে বন্ধু দরকার। জামাত এই মুহূর্তে বন্ধুহীন হয়ে গেছে, যেটি 1971 সালেও তাদের ছিল না।
এটি তাদের বড় বিপদ, এবং এখান থেকে যে বিপত্তি শুরু হবে এই বিপত্তি তাদেরকে পরবর্তী গন্তব্যে নিয়ে যাবে। যা হোক, দ্বিতীয় আরেকটি কথা বলেছিলাম যে রাজনৈতিকভাবে জামাতের সঙ্গে যদি আগামীতে কোনো দলের বন্ধুত্ব হয় তাহলে কেবলমাত্র আওয়ামী লীগের সঙ্গে তাদের বন্ধুত্ব হতে পারে, এর বাইরে তাদের বন্ধুত্ব অন্য কোনো দলের সঙ্গে হতে পারে না। এবং সেটা এখন অনেকে বলার চেষ্টা করছেন যে জামাত ভারতপন্থী হয়ে গেছে, জামাত দিল্লির পরামর্শে চলছে, আওয়ামী লীগের অনেকের সঙ্গে তাদের যোগাযোগ আছে। সত্য মিথ্যা আমি কিছুই জানি না, কিন্তু আমি এই কথাগুলো বছরখানেক আগে বলেছিলাম। তো এটা কেন বলেছিলাম? বলেছিলাম এই কারণে যে আপনি দেখবেন যে চরিত্রগতভাবে যে সকল প্রাণী, যে সকল মানুষ, এখানে প্রাণী এবং মানুষ, প্রাণী বলতে আপনি বুঝেন যে জন্তু জানোয়ারকে আমি বুঝিয়েছি, যাদের মধ্যে চিন্তার মিল থাকে এবং শারীরিক গঠনের মধ্যে মিল থাকে, তারা একে অপরের কাছাকাছি আসা মাত্রই তাদের মধ্যে একটা অ্যাডাপশন হয়ে যায়, একটা আকর্ষণ তৈরি হয়ে যায়, একটা ঐক্যবদ্ধতা তৈরি হয়ে যায়। তো জামাত যেভাবে ক্যাডার ভিত্তিক রাজনীতি করেন, জামাতে যারা নেতাকর্মী, আওয়ামী লীগ আসলে ক্যাডার ভিত্তিক রাজনীতি করেন। জামাত যেভাবে তাদের সংগঠনটিকে অত্যন্ত শক্তিশালী করার জন্য প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন, আওয়ামী লীগও প্রথম থেকে তাদের সংগঠনটিকে তারা শক্তিশালী করেছে। বিএনপির এই জিনিসগুলো নেই। আওয়ামী লীগ যেভাবে একটা আদর্শ